আহ তো প্রথম টপিকটা হচ্ছে যে অ্যাসিড ক্ষার নিয়ে তিনটা তত্ত্ব আছে। একটা আর্হেনিয়াসের মতবাদ, একটা হচ্ছে ব্রনস্টেড লাউরির প্রোটনীয় মতবাদ, আর একটা হচ্ছে লুইসের ইলেকট্রনীয় মতবাদ। তো প্রথমটা হচ্ছে আর্হেনিয়াসের অ্যাসিড ক্ষারক তত্ত্ব। তো এটা মনে রাখবা, আর্হেনিয়াসের মতে কোনো একটা অ্যাসিড বা ক্ষার হওয়ার জন্য তোমার অবশ্যই ওই দ্রবণটাকে জলীয় দ্রবণ হইতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত। কোন একটা দ্রবণকে কি হইতে হবে? জলীয় দ্রবণ হইতে হবে। জলীয় দ্রবণ ছাড়া কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক সেটা বলা যাবে না আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী। এটা একটা সীমাবদ্ধতা, এটা মনে রাখবা। প্রশ্ন আসে যে আর্হেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতা কি। সীমাবদ্ধতা হচ্ছে জলীয় দ্রবণ ছাড়া আর্হেনিয়াসের মতবাদ দিয়ে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক সেটা ডিফাইন করা যায় না। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে যে আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড কারা। আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড হচ্ছে বা অম্ল হচ্ছে হাইড্রোজেন যুক্ত যারা জলীয় দ্রবণে H+ দান করে। অর্থাৎ জলীয় দ্রবণ যারা H+ দান করবে তারা হচ্ছে অ্যাসিড। যেমন খেয়াল করো এক্সাম্পল গুলা, হাইড্রোক্লোরিক পানিতে মিশাইলা কি হবে? H+Cl-। সালফিউরিক অ্যাসিড পানিতে মিশাইলা কি হবে? H+সালফেট। ইথানোয়িক অ্যাসিড পানিতে মিশাইলা কি হবে? H+ইথানোয়েট আয়ন। তো এই সবগুলাতে দেখো H+ জলীয় দ্রবণে দিছে, সো এরা প্রত্যেকেই হচ্ছে এক একটা অ্যাসিড। বুঝতে পেরেছো? জি এখান ভাইয়া। থেকে এগুলাই প্রশ্ন আসবে, মানে ক নাম্বার বা খ নাম্বারের এই টাইপের প্রশ্ন আসবে। আর এমসিকিউ তে যেগুলো আসবে, কেমন প্রশ্ন হবে ভাইয়া এটা? জি, মানে প্রশ্ন এখান আসবে, থেকে কি কোশ্চেন করবে? প্রশ্ন আসতে পারে, খুব সিম্পল প্রশ্ন আসতে পারে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে একটা অ্যাসিড, আরএনএস মতবাদ অনুযায়ী বলো বা ব্যাখ্যা করো। তখন তুমি বলবা আরএনএস এর মতবাদটি হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ দান করবে তারা হচ্ছে অ্যাসিড। একটা এক্সাম্পল দিয়ে দিবা, শেষ। জি ভাইয়া। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষারক। আরএনএস এর মতবাদ অনুযায়ী ক্ষারক কারা? ক্ষারক হচ্ছে ওইসব যৌগ যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন দেয়, তারা হচ্ছে ক্ষারক। ওকে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH দেয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড OH দেয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH দেয়। সো এরা প্রত্যেকে হচ্ছে ক্ষারক। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছো? স্যার, তুমি কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া, হঠাৎ করে বের হয়ে একজন নেটের প্রবলেম মেবি। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক এটা আমরা বুঝলাম। ওকে, জি ভাইয়া। আর এখান থেকে এটা মনে রাখবা, সেটা হচ্ছে যে আরহেনিয়াসের মতবাদের সীমাবদ্ধতাটা কি। সীমাবদ্ধতা হচ্ছে যে এইটা জলীয় দ্রবণ ছাড়া ব্যাখ্যা করতে পারে না। এখান থেকে সীমাবদ্ধতা গুলো একটু পড়ে নিবা। এই যে এই তিনটা চারটা সীমাবদ্ধতা দেয়া আছে, ঠিক আছে? জি ভাইয়া। এই যে প্রথম এক নাম্বার হচ্ছে এই যে পানির অনুপস্থিতিতে এই তত্ত্ব অনুযায়ী অম্ল ক্ষারকের ধর্ম ব্যাখ্যা করতে পারে না। এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যেমন এই যে এগুলা দেখো, কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অর্থাৎ ধাতব সালফেট বা ধাতব ক্লোরাইড যেগুলো আছে, এদের লবণের জলীয় দ্রবণ অম্লধর্মী। ঠিক আছে, কিন্তু এটা আরএনএস তত ব্যাখ্যা করতে পারে না। এরপর হচ্ছে সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, কার্বনেট লবণের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী, এটাও ব্যাখ্যা করতে পারে না। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। এই যে কপার সালফেট, ফেরাস সালফেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এদের জলীয় দ্রবণ কেমন? উত্তর হচ্ছে অম্লধর্মী। ওকে, আবার সোডিয়াম জি কার্বনেট, ভাইয়া। এই লবণের দ্রবণ কেমন? ক্ষারধর্মী, এগুলো এমসিকিউতে আসতে পারে। এরপর এই 3 নাম্বারটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। গ্যাসীয় অবস্থায় কোন যৌগের অম্ল ক্ষারক ধর্ম আরএনএস তত্ত্ব ব্যাখ্যা করতে
পারে না। ঠিক আছে, যেমন খেয়াল করো, এই যে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কি একটা ক্ষারক, হাইড্রোক্লোরিক একটা অ্যাসিড, এদের বিক্রিয়ায় লবণ তৈরি হলে অ্যামোনিয়াম ক্লোরাইড। কিন্তু এইখানে খেয়াল করে দেখো, এটা তো জলীয় দ্রবণ না। সো তুমি কিভাবে বলবা যে আহ এটা ক্ষারক বা এটা অ্যাসিড? বলা তো যাবে না, তাই না? কারণ হচ্ছে অ্যামোনিয়া জলীয় দ্রবণে তো ওএইচ দেয় না। অ্যামোনিয়া কি ওএইচ দেয়? না ভাইয়া। দেয় না। সো এটা তুমি ব্যাখ্যা করতে পারবা, তো এটা একটু মাথায় রাখবে, এগুলো এমসিকিউ তে ডিরেক্টলি আসতে পারে। এই এই তো এখান থেকে আরএনএস তত্ত্ব থেকে এতটুকু জানলেই হবে। ওকে, ভাইয়া আর বাকি যে সাফল্য আছে, যে বুঝি নাই। আর্হেনিয়াস তত্ত্বের সাফল্য আছে, ওইখান থেকে কি পড়তে হবে? ওগুলা রিডিং পড়বা, এগুলা পড়লেই পারবা। এগুলা ক্লাস ইয়েতে তোমার হচ্ছে ওই চতুর্থ চ্যাপ্টারের বিষয়গুলো এখানে আলোচনা করছে আর কি। আমরা কি পড়ছিলাম না, তীব্র ঠিক অ্যাসিড আছে ভাইয়া। তীব্রকার, তীব্র অ্যাসিড তীব্রকার প্রশমন বিক্রিয়ায় প্রশমন দ্রব্যমান 7.34 হয় কেন, ওই জিনিসগুলো এখানে আলোচনা জি করছে। ভাইয়া। এই আমি যেগুলো বললাম এগুলো ভালো করে পড়বা, বাকি যেগুলো আছে দাগানো এগুলো হচ্ছে একটু পড়ে নিবা। ওকে, জি ভাইয়া। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে ব্রনস্টেড লাউরির মতবাদ। এবং ব্রনস্টেড লাউরির মতবাদটা হচ্ছে, এটাকে প্রোটনীয় মতবাদও বলা হয়। কি মতবাদ? প্রোটনের মতবাদ। জি, প্রোটনীয় মতবাদ। কেন প্রোটনীয় মতবাদ বলতেছে? কারণ ব্রনস্টেড লাউরির অনুযায়ী, ব্রনস্টেড লাউরির তত্ত্ব অনুযায়ী অ্যাসিড হচ্ছে তারা যারা প্রোটন অর্থাৎ H+ দান করে, অর্থাৎ যে সকল পদার্থ প্রোটন দান করবে তারা হচ্ছে অ্যাসিড। আর ক্ষারক হচ্ছে তারা যারা H+ গ্রহণ করবে। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এই হিসাব অনুযায়ী এই যে অম্ল হলো এমন একটা যৌগ বা আয়ন বা অন্য কোনো পদার্থকে, যা অন্য কোনো পদার্থকে প্রোটন দান করতে পারে। আর ক্ষারক হলো এমন একটা যৌগ বা আয়ন যা অম্ল হতে প্রোটন গ্রহণ করতে পারে। ঠিক আছে, এই জন্য এটাকে প্রোটনীয় জি তত্ত্ব ভাইয়া। বলা হয়। এইগুলা এমসিকিউ, এগুলা জানবা। এই যে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড H+ ত্যাগ করতে পারে, সো এটা অ্যাসিড। তারপর হচ্ছে H2SO4, এটা এখানে হবে না। H2SO4 সালফিউরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। তারপরে HSO4- হাইড্রোজেন সালফেট আয়ন, এটা একটা অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড অ্যাসিড, ফসফরিক অ্যাসিড অ্যাসিড। এই হাইড্রোজেন ফসফেট, এটা হচ্ছে তোমার একটা আয়ন, এটাও অ্যাসিড। ঠিক আছে, এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে, এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা অ্যাসিড। ওকে, জি ভাইয়া। একটা জিনিস খেয়াল করে দেখো, H2SO4 এটা অ্যাসিড, কেন অ্যাসিড বলো তো? কারণ এটা H+ দান করে। আচ্ছা, H+ দান করে, ওকে। এটার সাথে যদি তুমি পানির একটা বিক্রিয়া দাও, ঠিক আছে, ধরো পানির সাথে বিক্রিয়া দিলা, H2SO4 কে পানির মধ্যে মিশাইলা, যুক্ত করলো, যুক্ত করলে কি হবে? H2SO4 থেকে একটা একটা H কাকে দিবে? পানিকে দিবে। ঠিক আছে, H2SO4 একটা H+ দান করলো, কাকে দান করছে? এই পানিকে দান করছে। পানিকে। তাহলে সালফিউরিক অ্যাসিড কি হবে? একটা অ্যাসিড হবে না? জি ভাইয়া। আর পানি সেই H+টা গ্রহণ করলো, পানি H+ গ্রহণ করলো, গ্রহণ করার পর কি হলো? হাইড্রোনিয়াম আয়ন H3O+। ক্ষারক। এটা হচ্ছে কি আয়ন? হাইড্রোনিয়াম। জি, হাইড্রোনিয়াম আয়ন। ঠিক আছে, আচ্ছা, এখন খেয়াল করো, যেহেতু পানি H+ গ্রহণ করলো, তাহলে পানিটা কি হবে? ক্ষারক হবে। ক্ষারক। বুঝতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এইখান থেকে আমাদের দুইটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে অণুবন্ধী অ্যাসিড আর একটা হচ্ছে অণুবন্ধী ক্ষারক। অণুবন্ধী অ্যাসিড আর একটা হচ্ছে
অনুবন্ধী ক্ষারক। তুমি কি জানো কোনটা অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক কোনটা? ভাইয়া যে উল্টা ছিল না, এইচ প্লাস দান করে যেটা, সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। কি বললা আর একটু বলো তো। অনুবন্ধী অ্যাসিড আর একটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। উম, যারা হচ্ছে এইচ প্লাস দান করে তারা অনুবন্ধী ক্ষারক না? না না না, খেয়াল করো। আহ যারা দান করে, করার পরে যেটাতে পরিণত হয় সেটা, মনে করো অ্যাসিড, অ্যাসিড এইচ প্লাস দান করার পর যে প্রজাতিতে পরিণত হয়, যে প্রজাতিতে পরিণত হয় সেটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক, বুঝছো? আর অ্যাসিড হচ্ছে ক্ষারক জি কি করে, ভাইয়া। ক্ষারক কি করে বলো? ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদ অনুযায়ী অনুবন্ধী তোমার হচ্ছে ক্ষারক কারা? ও এইচ প্লাস দান করে। হ্যাঁ, ব্রনস্টেড-লাউরি প্রোটনীয় মতবাদ। তুমি তো আরহেনিয়াসের মতবাদ হ্যাঁ, ও বলছিলে। এইচ প্লাস দেয় তো। ওএইচ প্লাস, ওএইচ আচ্ছা, প্লাস। না, এইচ প্লাস গ্রহণ করে যে। হ্যাঁ, ক্ষারক হচ্ছে কি করে, এইচ প্লাস গ্রহণ করে। তো এইচ প্লাস গ্রহণ করার পর পর যে প্রজাতিতে পরিণত হয়, বুঝছো? ক্ষারক এইচ প্লাস গ্রহণ জি করার ভাইয়া। পর যে প্রজাতিতে পরিণত হয় সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, বুঝছো? আর অনুবন্ধী ক্ষারক হচ্ছে কারা? অ্যাসিড এইচ জি প্লাস ধারণ ভাইয়া। করার পর যে প্রজাতিতে পরিণত হয়। তাহলে একটু খেয়াল করে দেখো, H2SO4 প্লাস পানি রিঅ্যাকশন করার পরে কি কি তৈরি করবে আমাকে একটু বলো তো। HSO4 প্লাস H3O। প্লাস H3O প্লাস, এটাই তো নাকি? তাহলে জি ভাইয়া। সালফিউরিক অ্যাসিড H2SO4 H প্লাস ত্যাগ করার পর কিসে পরিণত হয়েছে? হাইড্রোজেন সালফেট আয়ন। সো এটা হবে কি? আচ্ছা, H2SO4 কি হবে, অনুবন্ধী ক্ষারক। অ্যাসিড হবে না? জি তাহলে ভাইয়া। এটা হবে অনুবন্ধী ক্ষারক, বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, আর পানি কি করে? পানি H প্লাস গ্রহণ করে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, যেহেতু পানি গ্রহণ করে তাহলে পানি কি হবে, অ্যাসিড হবে না ক্ষারক হবে? অ্যাসিড হবে। কি বলতেছে, ঘুমাচ্ছো? পানি ও কি না, হবে? ক্ষারক হবে। হ্যাঁ, পানি হবে ক্ষারক। আর আমরা কি বলছি, ক্ষারক এইচ প্লাস গ্রহণ করার পরে যে যে প্রজাতির পরিণত হয় সেটা কি, অনুবন্ধী অ্যাসিড। তাহলে হাইড্রোনিয়াম আয়নটা কি হবে, অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড। বুঝতেছো কি এই বিষয়গুলা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে বলো, HSO4 মাইনাস এটা পানির মধ্যে মিশানো হলো, কি তৈরি হবে বলো? হ্যাঁ, SO4 মাইনাস H3O না? আবার বলো। SO4 মাইনাস প্লাস SO4 2 H3O। মাইনাস, রাইট, H3O প্লাস। তাহলে আমাকে একটু বলো তো কোনটা অ্যাসিড কোনটা ক্ষার, কোনটা ক্ষারক? বলো কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক? H3O অনুবন্ধী অ্যাসিড। হ্যাঁ, এক মিনিট এক মিনিট। হ্যাঁ, HSO4 হ্যাঁ, মাইনাস। SO4 এটা হচ্ছে গিয়ে অনুবন্ধী ক্ষারক। SO4 2 মাইনাস। আচ্ছা, এটা বলো, পানি পানি এইখানে কি, অ্যাসিড না ক্ষারক? পানি তো এখানে ক্ষারক। ক্ষারক, রাইট। আর SO4 মাইনাস হচ্ছে অ্যাসিড, তাই না?
HSO4 মাইনাস। জি ভাইয়া। আচ্ছা আর বলো এখানে হাইড্রোনিয়াম আয়নটা কি, সালফেট আয়নটা কি? সালফেট আয়নটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী কারণ এটা ক্ষারক, হচ্ছে ভেরি গুড। প্লাস দান করার পর পরিণত হয়েছে। আর H3O হচ্ছে কি অনুবন্ধী অ্যাসিড। অ্যাসিড, উত্তর সঠিক, অনুবন্ধী অ্যাসিড। আচ্ছা এখন একটা মজার জিনিস খেয়াল করো তো, দেখতে পারতেছো? সেটা হচ্ছে HSO4 মাইনাস এইখানে কি অ্যাসিড হিসেবে কাজ করছে না? জি আবার ভাইয়া। এখানে HSO4 মাইনাস কি হিসেবে কাজ করছে? ক্ষারক। আচ্ছা তাহলে একবার সে HSO4 মাইনাস এটা একবার অ্যাসিড হিসেবে কাজ করতেছে, আবার ক্ষারক হিসেবে কাজ করতেছে, তাই না? জি ভাইয়া। এই ধরনের পদার্থকে বলা হয় অ্যামফোটারিক পদার্থ বা উভধর্মী পদার্থ, বুঝছো? জি ভাইয়া। যারা একই সাথে অ্যাসিড এবং ক্ষার হিসেবে কাজ করে এদেরকে উভধর্মী পদার্থ বলে। ওকে, মনে থাকবে। জি ভাইয়া। ভাইয়া তাহলে আমরা যে ওই যে চিহ্ন দিয়ে যে উভধর্মীরা প্রকাশ করি, দুই দিকেই থাকে তীর চিহ্নটা, তো তার মানে কি হচ্ছে ওই না পদার্থ না উভধর্মী, এটা তো না না জানি। না 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 না, ওইটা ওইটা এটা না, ওইটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। ও আচ্ছা, জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমরা যে জায়গায় ছিলাম এই জায়গায় আবার ফেরত আসলাম। এই যে প্রত্যেকটা এক্সাম্পল দেখো তো বুঝতে পারো কিনা। যেমন এই যে HCl হচ্ছে অ্যাসিড, আর এখানে ওয়াটার হচ্ছে ক্ষারক, হাইড্রোনিয়াম আয়ন, তাহলে কি হবে বলো তো? কোনটা অনুবন্ধী অ্যাসিড কোনটা অনুবন্ধী ক্ষারক হবে? হাইড্রোনিয়াম আয়ন। এখানে কি হবে বলো? হ্যাঁ, অনুবন্ধী অ্যাসিড হবে তো। অনুবন্ধী কি হবে? অ্যাসিড, রাইট। তোমাকে কিন্তু এমসিকিউ তে প্রশ্ন করতে পারে নিচের কোনটা অ্যাসিড, তখন উত্তর হবে হাইড্রোনিয়াম আয়ন। ওকে, আর ক্লোরাইডটা কি জি হবে? ভাইয়া। অনুবন্ধী ক্ষারক। ওকে, জি ভাইয়া। তো এই এক্সাম্পল গুলা সবগুলা পড়ে নিব, কেমন? জি ভাইয়া। ওকে, এই যে এইখানে এই জিনিসটা আলোচনা করা আছে অ্যাসিড থেকে। আচ্ছা, পানি প্রশ্ন আসে এইটা, এই প্রশ্নটা খ নাম্বারে আসার মতো। পানি উভধর্মী যৌগ, পানি হচ্ছে উভধর্মী উভধর্মী যৌগ, ব্যাখ্যা করো। পানি হচ্ছে উভধর্মী যৌগ, ব্যাখ্যা করো, কিভাবে করবা? কিভাবে করবা? হ্যাঁ, এটা কি মানে অ্যাসিড ও ক্ষারক দুইটাই হয়? জি এটাই তো, আমি তো বললাম যে পানি হচ্ছে উভধর্মী যৌগ, তার মানে কি এটা অবশ্যই কি হয়? অ্যাসিড ও ক্ষারক। হ্যাঁ, অ্যাসিড হিসেবে কাজ করে, আবার হচ্ছে কি ক্ষারক হিসেবে কাজ করে। ক্ষারক হিসেবে যে কাজ করে একটু আগে দেখে আসছো না? যেমন হচ্ছে এই যে এই Cl প্লাস হচ্ছে ওয়াটার রিঅ্যাকশন করলে কি কি তৈরি করবে বলো তো আমাকে? H3O প্লাস Cl। ও প্লাস Cl, না Cl মাইনাস, ঠিক আছে? তাহলে এখানে জি হাইড্রোক্লোরিক ভাইয়া। হচ্ছে কি অ্যাসিড, আর এটা হচ্ছে কি ক্ষারক, বেস। হ্যাঁ, আচ্ছা জি ভাইয়া। এবার খেয়াল করো তো NH3 প্লাস ওয়াটার রিঅ্যাকশন করলে কি তৈরি করবে বলো তো আমাকে, বলতে পারবে? ভাইয়া NH4 আর হচ্ছে OH মাইনাস, NH4 প্লাস প্লাস OH মাইনাস। ভেরি গুড। তাহলে একটু খেয়াল করো এটা হইলো কিভাবে। সো ওয়াটার থেকে কি হয়েছে, একটা H প্লাস ত্যাগ হয়েছে না,
ওয়াটার বা পানি জি একটা ভাইয়া। H+ ত্যাগ করছে, ত্যাগ করে কি হয়েছে, OH মাইনাস হয়েছে। তাহলে যেহেতু ত্যাগ করলো তাহলে এটা হবে কি, অ্যাসিড হবে না? জি ভাইয়া। আর অ্যামোনিয়া কি করছে, ওই H+টা গ্রহণ করছে না, জি সেটা ভাইয়া। কি হবে, বেস বা ক্ষারক। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখানে হচ্ছে প্রথম বিক্রিয়ায় কি হিসেবে কাজ করতেছে, ক্ষারক হিসেবে কাজ করতেছে, পরে বিক্রিয়া কি হিসেবে কাজ করতেছে। অ্যাসিড। তাহলে এই পদার্থটা পানি হচ্ছে একটা এমফোটারিক পদার্থ বা অধর্মী পদার্থ। পারা যাবে? জি ভাইয়া। এই প্রশ্নগুলো আসে খ নম্বরে। এই যে এখানে দেয়া আছে, এগুলো একটু পড়ে নিবা কেমন। এই যে এগুলো একটু পড়ে নিবা কেমন। জি ভাইয়া। এই যে এগুলো আসে অনেক জায়গায়, যে এই যে বাইসালফাইড, হ্যাঁ, H2S থেকে আসছে আর কি। H2S থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার পরে এটা আসছে বাইসালফাইড। তারপরে এই যে ডাইহাইড্রোজেন ফসফেট, মনোহাইড্রোজেন ফসফেট, ডাইহাইড্রোজেন ফসফেট, এগুলো উভধর্মী পদার্থ হিসেবে কাজ করে। এখান থেকে এই প্রশ্নগুলো আসতে পারে। আর অলরেডি আলোচনা করা হয়ে গেছে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষারক, ইংলিশে বলে কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস। ওকে। জি ভাইয়া। আচ্ছা, এইখান থেকে একটা ইনফরমেশন মনে রাখবা, সেটা হচ্ছে অ্যাসিড বা ক্ষারক, অ্যাসিড বা ক্ষারক মৃদু হলে তাহলে তাদের অনুবন্ধী বা কনজুগেট গুলা হবে হচ্ছে অনুবন্ধী তীব্র হবে। হ্যাঁ, আর অ্যাসিড ক্ষারক যদি তীব্র হয় তাদের অনুবন্ধী গুলা মৃদু হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে বলো, এই যে এইখানে হাইড্রোক্লোরিক যেটা আছে, এই হাইড্রোক্লোরিকটা হচ্ছে একটা কি, তীব্র অ্যাসিড, তাই না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে Cl মাইনাসটা কি হবে, মৃদু প্রকৃতির। বুঝছো? জি ভাইয়া। আবার পানি, মানে হচ্ছে মৃদু প্রকৃতির, মৃদু ক্ষারক, তাহলে হাইড্রোনিয়াম কি হবে তখন, তীব্র। তীব্র হবে। আচ্ছা, এরকম একটা এক্সাম্পল আছে যেটা চতুর্থ চ্যাপ্টারে লাগে, CH3COOH, এটা নাম কি, নাম কি? ইথানলিক অ্যাসিড। জি, ইথানোয়িক অ্যাসিড, এটা একটা জৈব অ্যাসিড, জানো তো নাকি? জি ভাইয়া। অর্গানিক অ্যাসিড এটা, হ্যাঁ। আর আমরা জানি অর্গানিক অ্যাসিড যা আছে সব হচ্ছে মৃদু প্রকৃতির। তীব্র। হ্যাঁ, মৃদু। মৃদু। হ্যাঁ। তাহলে ইথানোয়িক অ্যাসিড এটা কি করে, জলীয় দ্রবণে কি করবে, এটা যে অ্যাসিড প্রমাণ কি, H+ দিবে। রাইট, H+ দিবে। আচ্ছা, তাহলে ইথানোয়িক অ্যাসিড একটা H+ দান করলো, দান করার পরে কিসে পরিণত হয়েছে, CH3OO। হ্যাঁ, এই আয়নে পরিণত হয়েছে। এই আয়নটাকে বলা হয় ইথানয়েট আয়ন। কি বলা হয়? ইথানয়েক আয়ন। হ্যাঁ, এই ইথানয়েট আয়ন। তাহলে এইটা যদি মৃদু হয় তাহলে এই ইথানয়েট আয়নটা কি হবে, তীব্র হবে। তীব্র হবে, কারণ এটা হচ্ছে তার কি, অনুবন্ধী ক্ষারক। বুঝছো? জি ভাইয়া। তো এইটা নিয়ে একটা পরীক্ষা আছে, তোমার হচ্ছে একটা বিক্রিয়া আছে, বাফার দ্রবণের কথা মনে আছে? জি ভাইয়া। এই যে এইখানে কি কি তৈরি হবে বলো তো আমাকে।
ইথানোয়িক এটা হচ্ছে অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষারক। তাহলে এইখানে অনুবন্ধী অ্যাসিড কোনটা? অনুবন্ধী অ্যাসিড হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড হ্যাঁ থেকে কি এইচ তৈরি টু। হবে? এটা তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে এই দুইটাই হচ্ছে অনুবন্ধী, যাই হোক। মানে এইখান থেকে এটা প্রশ্ন আসে, এই যে এটা সোডিয়াম ইথানয়েড যেটা আছে, সোডিয়াম ইথানয়েড, এটার ক্যারেক্টারটা কেমন হবে? এটা তীব্র না মৃদু, এটা বলো। ভাই, এটা তাহলে তো মৃদু হবে, কারণ এর আগেরটা তো তীব্র ছিল না। এই, তুমি আমাকে না বলবা ভাইয়া, উল্টা হবে। এটা কি উল্টা মৃদু হবে, না? এটা হচ্ছে গিয়ে হ্যাঁ হ্যাঁ, এটা মৃদু মৃদু না, আর ওইটা হচ্ছে তীব্র হবে। তাহলে এটা তীব্র হবে। আবার এইখানে খেয়াল করো, এইখানে খেয়াল করো, সোডিয়াম হাইড্রোক্সাইড কি তীব্র না? জি ভাইয়া, তাহলে এখানে পরেরটা যে মৃদু হবে। এটা মৃদু হবে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, রিলেটেড কিছু প্রশ্ন আসতেছে, বলে দিচ্ছি। তীব্র জিনিস পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় নাকি মৃদুভাবে বিয়োজিত হয়? আংশিকভাবে বিয়োজিত হয় নাকি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়? তীব্র, তীব্র অ্যাসিড হইতে পারে সেটা, তীব্রটা বা তো তীব্র ভাইয়া, বেজ হইতে পারে। সেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় নাকি আংশিক বিয়োজিত হয়? ভাই সম্পূর্ণরূপেই তো হয়, মৃদু যেটা থাকে ওইটা তো আংশিক ভাবে হয়। রাইট। তাহলে তীব্র যেটা সেটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তাহলে খেয়াল করো তো, আমি যদি CH3COOH এটাকে বিয়োজিত করি, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে নাকি আংশিক বিয়োজিত হবে? এটা তো আংশিক বিয়োজিত হবে। আচ্ছা, আর আংশিক বিয়োজিত হলে তখন এটা উভমুখী চিহ্ন দেওয়া লাগে, বুঝছো? কারণ হচ্ছে সেখানে জি বিক্রিয়ক ভাইয়া। থাকে, উৎপাদক থাকে। সো লিখা হয় এইভাবে, মাইনাস প্লাস এইচ প্লাস। বোঝা গেছে? আচ্ছা, তাহলে সিএইচ থ্রি জি সি ভাইয়া। ডাবল এন এ এটা কি তীব্র নাকি মৃদু? তীব্র। হ্যাঁ, তাহলে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। আর সম্পূর্ণ বিয়োজিত হইলে একমুখী চিহ্ন ব্যবহার করে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এই বিক্রিয়াটা ওই যে কেমিস্ট্রি ফোর্থ চ্যাপ্টারে, ফার্স্ট পেপার ফোর্থ চ্যাপ্টারে আলোচনা করা আছে, বাফার দ্রবণ। জি ভাইয়া। বাফার দ্রবণে এটা আলোচনা করা আছে বিক্রিয়াটা। এনিওয়ে, আমরা যে টপিকটা পড়তেছিলাম ওই টপিকে আবার ফেরত যাই। হ্যাঁ, আমরা অনুবন্ধী অম্ল ক্ষারক পড়তেছিলাম, বা কনজুগেট অ্যাসিড বেস পড়তেছিলাম। এবং আমরা এই যে এটা অলরেডি পড়ে আসলাম, তীব্র অ্যাসিডে অনুবন্ধী ক্ষারক হয় দুর্বল। ঠিক আছে, আমরা উভধর্মী বা জি অ্যামফোটেরিক ভাইয়া। পদার্থ পড়েছি। আচ্ছা, এখন আমরা পড়ব 3 নাম্বার যে টপিকটা আছে, সেটা হচ্ছে লুইসের মতবাদ। আর লুইসের মতবাদ অনুযায়ী, লুইসের মতবাদটাকে ইলেকট্রনীয় মতবাদও বলা হয়। কি মতবাদ? ইলেকট্রনীয় মতবাদ। হ্যাঁ, ইলেকট্রনিক থিওরি, বা এটাকে বলা হয় ইলেকট্রনীয় মতবাদ। কারণটা কি? কারণটা হচ্ছে উনি আসলে ইলেকট্রন অনুযায়ী ইলেকট্রন গ্রহণ করা বা ত্যাগ করা এটার উপর বেস করে অ্যাসিড ক্ষারক বলছে। উনি বলছে যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড, বুঝছো? জি ভাইয়া। আর বেস বা ক্ষারক হচ্ছে কারা? যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন কি করে? দান করতে পারে। জি, দান করে। হ্যাঁ, যারা কমপক্ষে এক জোড়া ইলেকট্রন দান করে তারা হচ্ছে আহ ক্ষারক। আর যারা গ্রহণ করে তারা হচ্ছে অ্যাসিড। এই জন্য এটাকে ইলেকট্রনীয় মতবাদও বলা হয়। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো, তাহলে কোনগুলা লুইস ক্ষারক হবে বলো তো? তাহলে লুইস ক্ষারক কোনগুলা হবে? লুইস ক্ষারক হলো এমন যৌগ বা আয়ন যারা একটি ইলেকট্রন জোড় দান করে। তাহলে লুইস ক্ষারক কোনগুলা হবে বলো তো? যারা ইলেকট্রন দান করবে তারা। এটা তো অবশ্যই, কে দান করবে? যাদের ইলেকট্রন জোড় আছে, ঠিক আছে। যাদের ইলেকট্রন জোড় আছে মানে হচ্ছে যাদের মুক্ত জোড় ইলেকট্রন আছে, বুঝতে পেরেছো? জি ভাইয়া। তার মানে যাদের ইলেকট্রনের বেশি আছে, হ্যাঁ, মুক্ত জোড় ইলেকট্রন আছে যাদের। ওকে। আর
এক জোড়া ইলেকট্রন গ্রহণ করবে, কারা করবে বলো তো? যাদের ইলেকট্রন কম আছে, বন্ধন রাইট, জোড়। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা কি এটা জানি, অষ্টক ব্যাপারটা জানি? জি ভাইয়া। আচ্ছা, অষ্টক মানে কি? 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। রাইট, 8টা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। যদি 8টা ইলেকট্রনের বেশি থাকে ওইটাকে কি বলা হয়? অষ্টক সম্প্রসারণ। আর যদি ঘাটতি থাকে তখন বলা হয় অষ্টকের ঘাটতি আছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে একটু বলো তো, যে একটা যৌগের নাম বলো যেটা হচ্ছে অষ্টকের সম্প্রসারণ আছে, অর্থাৎ মনে করো মুক্ত জোড় ইলেকট্রন আছে, এরকম একটা যৌগের নাম বলো তো। মুক্ত জোড় ইলেকট্রন আছে, হ্যাঁ, সোডিয়াম। হ্যাঁ, সোডিয়ামে মুক্ত জোড় ইলেকট্রন আছে। আহ, হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো হচ্ছে গিয়ে 2টা থাকে না? কার? না, ইলেকট্রন 8টা। আহ, হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, বোরনের আছে না? বোরনের কি আছে? অষ্টক, আচ্ছা মুক্ত জোড় অষ্টকের ইলেকট্রন। অষ্টকের ব্যাপারটা কখন আসে? যখন যৌগ তৈরি হয় তখন আসে না? জি ভাইয়া। তাহলে একটা যৌগ চিন্তা করো, যে যৌগ হয়ে গেছে এরপরেও বাড়তি ইলেকট্রন আছে। H2O। আচ্ছা, H2O, H2O তে মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? কয় জোড় আছে? 1 জোড়া তো মনে হয়, 2 জোড়। হাইড্রোজেন হচ্ছে 2 আর এখানে হচ্ছে 8টা। না, আচ্ছা, না, না, 2টা। এই যে খেয়াল করো, আমি তোমাকে সহজভাবে একটু বোঝাই। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো তো। অক্সিজেন 8, ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? 2, 6, তাই না? আর হাইড্রোজেনের তো 1, জি 1। ভাইয়া। এখন খেয়াল করো তো, অক্সিজেনের বহিঃস্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা। 6টা, রাইট। তাহলে এই একটার সাথে একটা হাইড্রোজেন শেয়ার করলো, এই একটার সাথে এই একটা হাইড্রোজেন শেয়ার করলো, শেয়ার করে H2O গঠন করলো। ওকে, এরপরে দেখো তো কয়টা ইলেকট্রন ফাঁকা আছে? 4টা ইলেকট্রন। 4টা, 2 মানে জোড়া। হচ্ছে 2 জোড়া। বুঝতে পারছো? আমি জি আরেকটা ভাইয়া। এক্সাম্পল দেখাই, NH3, এটাতে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। কিভাবে বলতে পারবা? নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে কত হবে? নাইট্রোজেনের পারমাণবিক 7টার সংখ্যা 7, হাইড্রোজেন 3টা। 2, 5। তো নাইট্রোজেনের বহিঃস্তর আছে কয়টা? 5টা। সো এদিকে একটা 5টা, হাইড্রোজেন, সেখানে 3টা যে বন্ধন জোড় আর বাকি। এক জোড়া হচ্ছে মুক্ত জোড়। বুঝতে পেরেছি? জি ভাইয়া। তো এই যে এরা হচ্ছে লুইস ক্ষারক। ওকে, প্রশ্ন আসতে পারে, পানি একটা লুইস ক্ষারক ব্যাখ্যা করো, অ্যামোনিয়া একটা লুইস ক্ষারক ব্যাখ্যা করো। কারণটা কি? হ্যাঁ, তখন গুছায় কথাগুলো কি লিখবো? এই যে আমরা জানি লুইস ক্ষারক হচ্ছে তারা যারা কমপক্ষে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। ঠিক আছে, যেমন পানি হচ্ছে একটা লুইস ক্ষারক। কেন? কারণ পানির সাথে ধরো এই সেলের বিক্রিয়া দিলা, দেওয়ার পরে কি হবে বলো তো? কি হবে? এই যে H2O এক জোড়া ইলেকট্রন এই সেল কে দিবে, এই সেলের যে H প্লাস আছে তাকে দিবে, দিয়ে হচ্ছে এই যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। বুঝছো? আর Cl মাইনাস জি তুলে দেবে। ভাইয়া। তো এই যে খেয়াল করো, পানি H প্লাস কে এক জোড়া ইলেকট্রন দিল না, বা তুমি এইটুকু লিখতে পারো জাস্ট H2O প্লাস H প্লাস। তাহলে কি করবে? H2O এক জোড়া ইলেকট্রন কাকে দিবে? H প্লাস কে দিবে না? জি ভাইয়া। এই যে দেখো, আমি এটাকে একটু সুন্দর করে দেখাই। এই যে H2O H প্লাস, H2O H প্লাস কে দিচ্ছে, ঠিক আছে, এক জোড়া ইলেকট্রন দিচ্ছে। সো H2O হবে একটা ক্ষারক বা লুইস ক্ষারক। বুঝছো? জি ভাইয়া।
যেমন সিমিলারলি পানীয় পানীয় H+ কে দিবে, এই জন্য এরা হচ্ছে লুইস ক্ষারক। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এখন একটু বলো, এটা তো গেল লুইস ক্ষারক। আচ্ছা এটা ভালো করে কিন্তু বুঝতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসবেই। এটা তো লুইস ক্ষারক গেল, তাহলে লুইস অ্যাসিড কারা হবে? যারা ইলেকট্রন গ্রহণ করে। রাইট, যারা ইলেকট্রন গ্রহণ করে, তার মানে যাদের ইলেকট্রনের ঘাটতি আছে। যেমন খেয়াল করে দেখো BF3, BF3 মানে কি? তিনটা বয়ফ্রেন্ড নাকি? বোরন, ট্রাই, ফ্লোরাইড বলে না? জি ভাইয়া। BF3 মানে হচ্ছে কি বোরন ট্রাই ফ্লোরাইড। এই BF3 তে যদি খেয়াল করো, এর অষ্টকের ঘাটতি আছে, অষ্টক অপূর্ণ, অষ্টক অপূর্ণ আছে। কারণ কি দেখো, বোরনের ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? পয়েন্ট সংখ্যা হচ্ছে কত? 5। সো 2 5। 3, বহিস্তরে কয়টা ইলেকট্রন আছে? 3টা। 1 2 3, এই তিনটার সাথে তিনটা ফ্লোরিন ইলেকট্রন শেয়ার করছে। শেয়ার করে তো যৌগ তৈরি করে ফেলছেই BF3, কিন্তু দেখো তো বহিস্তরে কয়টা ইলেকট্রন হয়েছে টোটাল? 6টা। 6টা। তাহলে কি অষ্টক হয়েছে? না। দুইটা ঘাটতি আছে না? সো জি এই ভাইয়া। দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তো এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া তখন হচ্ছে BF3 কে এক জোড়া ইলেকট্রন দেয়, দিয়ে এরা হচ্ছে একটা যৌগ গঠন করে। বুঝতে পেরেছো? বুঝছো? জি ভাইয়া। এই হ্যাঁ, জন্য একটা ইলেকট্রন কিভাবে দেয়? 2টা তো দরকার না অষ্টক পূরণের একটা না জন্য। এক জোড়া, একটা না এক জোড়া। যদি আমি একটা বলে থাকি আমি ভুল বলেছি, এক জোড়া। জি ভাইয়া। BF3 হচ্ছে লুইস অ্যাসিড। প্রশ্ন আসবে, এটা হচ্ছে মাস্ট কোশ্চেন। HSC 22 বা HSC 21। 21 ভাইয়া। জি, HSC 21। BF3 একটা লুইস অ্যাসিড, ব্যাখ্যা করো। এরকম আরো কিছু আছে এক্সাম্পল, LCl3, এটা একটা লুইস অ্যাসিড, ব্যাখ্যা করো। প্রশ্ন আসবে MCQ, সিকিউ খতে আসতে পারে। এই যে লুইস অ্যাসিড, BF3 হচ্ছে লুইস অ্যাসিড। পারবো? জি ভাইয়া। কিছু হ্যাঁ, এখান থেকে তো শুধু এই এমসিকিউ আর 2 মার্কের কোশ্চেন গুলাই আসবে, তাই না? জি। আচ্ছা মাথায় রাখবেন, দুনিয়াতে যত পজিটিভ আয়ন আছে এরা সব কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, এটা তো জি জানো। ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। পজিটিভ আয়ন মানে কি? ক্যাটায়ন। পজিটিভ আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন। আর ক্যাটায়ন সবগুলো হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে? লুইস অ্যাসিড, যেমন জি সোডিয়াম প্লাস, ভাইয়া। কপার 2+, এগুলা। আর নেগেটিভ আয়ন যেগুলো আছে, তার মানে কি? অ্যানায়ন। নেগেটিভ আয়ন হচ্ছে অ্যানায়ন, ওদেরকে বলা হয় কি? লুইস বেস বা লুইস ক্ষারক। যেমন আছে কি OH-, Cl-। বুঝছো? জি ভাইয়া। আর কিছু নিরপেক্ষ যৌগ আছে, কিছু নিরপেক্ষ যৌগ আছে যারা হচ্ছে লুইস অ্যাসিড, লুইস ক্ষারক। এগুলাই আসলে পরীক্ষায় আসে, এগুলো একটু মাথায় রেখো কেমন? জি ভাইয়া। আচ্ছা এই প্রশ্ন উত্তরটা দাও একটু। একটা প্রশ্নের উত্তর পাইলে তাহলে দেখবা যে একসাথে তিনটা প্রশ্ন পড়া হয়ে যাবে। এই যে MCQ বার 1.12, এটা উত্তর কি হবে বলো? লুইস অ্যাসিড নয়। হুম, না পারলে মাইর দিব। ভাই এখানে কপার 2+ এটা মানে যৌগ হবে না? কপার 2+ আর হচ্ছে Al3, এটা কিভাবে হয়? এটা তো কোনো যৌগই হইলো না। তাই? সারা ওই যে কি যেন বলে, সারা রাত
কি বলে পেঁচাল পেরে নাকি কি যেন গল্প বলে, সীতাকার বাপ নাকি রামায়ণ পড়ে বলে সীতাকার মা। এখানে কি বললাম, কি বলছি? পজিটিভ আয়ন, হ্যাঁ, ক্যাটায়ন পজিটিভ আয়ন আর কি? অ্যানায়ন। পজিটিভ আয়ন কি? লুইস অ্যাসিড। হ্যাঁ, তাহলে ও এখানে আচ্ছা ভাই, সিম্পলটা আমি তো অন্য কিছু ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনোযোগী হও না তুমি। তাহলে এটা হচ্ছে লুইস অ্যাসিড, এটা হচ্ছে লুইস অ্যাসিড, ওকে। আর BF3, জি। এটা তো এক্সাম্পল বললামই, BF3 তে অষ্টকের ঘাটতি আছে, হ্যাঁ। ইলেকট্রন নেয়, এটাও অ্যাসিড। সো এই তিনটা তো বাদ, তাহলে না কোনটা? সালফেট। কারণ হচ্ছে জি। এটা হচ্ছে লুইস ক্ষারক, কারণ এখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে, বুঝছো? এই যে দেখো মুক্ত জোড় ইলেকট্রন, জি ভাইয়া। পারবে না? হ্যাঁ ভাইয়া, বুঝছি। এই তো অ্যাসিড ক্ষার সংক্রান্ত বিষয় এগুলাই ছিল। হ্যাঁ, তার মানে এই যে আর্নিয়াসের মতবাদ, আচ্ছা। ব্রনস্টিলমার মতবাদ, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক, লুইস মতবাদ, এই শেষ। আরেকটা ভাইয়া, যে সারফেস ওয়াটার বিশুদ্ধতার মানদণ্ড। জি, এটা বলে দিচ্ছি, এটা এখন পড়াবো। এগুলা পড়বা, এগুলা মজার মজার ইনফরমেশন। হ্যাঁ, তোমার ছোট ভাই বোন বাচ্চা কাচ্চাদের বলতে পারবা। পৃথিবীতে মোট জলরাশির 97.3% হচ্ছে সামুদ্রিক লবণাক্ত পানি, বাকি 2.7% হচ্ছে সফট ওয়াটার বা হচ্ছে মিঠা পানি। 2.7%, ক্যান ইউ ইমাজিন? মাত্র 2.7% হচ্ছে মিঠা পানি। এর মধ্যে আবার দেখো 2.7% হচ্ছে হিমবাহ এবং তুষার, 2% হচ্ছে ভূগর্ভস্থ পানি, 0.6% হুইচ ইজ লেস দেন 1% মিঠা পানির হ্রদ, এবং নদীতে থাকে 0.1%। বুঝছো? এগুলো এমসিকিউ তে আসবে ভাইয়া? না, আসবে না। 8%। এগুলা আসার সম্ভাবনা খুব কম, বাট যদি দিয়ে দেয় আসলে কিছু করার নাই। এগুলো একটু মজার জন্য পড়বা। সেটা হচ্ছে দেখো ভূগর্ভস্থ পানি হচ্ছে মাত্র 0.6%, এবং এই পানি দিয়ে, এই পরিমাণ পানি দিয়ে তোমার হচ্ছে পুরো মানব জাতি কিন্তু বেঁচে আছে। জি ভাইয়া। মানে আমরা তো পানি প্রচুর পাই, এই জন্য হচ্ছে আমরা পানির প্রচুর অপচয় করি। যারা পানি পায় না তারা আসলে বোঝে পানির কত দাম। এই যে এই টপিক, সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। সারফেস ওয়াটার কত পার্সেন্ট? সারফেস ওয়াটার বলো বলো বলো, সারফেস ওয়াটার কত পার্সেন্ট? ভাইয়া বললাম তো, পানিটা তো অনেকগুলাই দেওয়া আছে, মিঠা মানে কতটুকু লবণাক্ত কত কি অনেকগুলাই তো ছিল, একটা তো আর না। ওইগুলা কি সারফেস ওয়াটার? না। সারফেস ওয়াটার মানে কি? হ্যাঁ, বিওডি সিওডি এগুলা। এই সারফেস ওয়াটার মানে হচ্ছে ভূগর্ভস্থ পানি। আচ্ছা। এই যে এইটুকু দেখেন, জি ভাইয়া, দেখছি। ভূগর্ভস্থ পানি হচ্ছে তোমার কত? না, 0.6%। ওয়েট, এই যে সরি সরি সরি, ভূগর্ভস্থ পানি হচ্ছে এই যে এটা 22.2%, আর এর মধ্যে 0.6% হচ্ছে মিঠা পানির। হ্যাঁ, মানে আমরা যেটা খাইতে পারি আর কি। নদীতে আছে 0.01%। ভূগর্ভস্থ পানি সেটা হচ্ছে আহ তোমার হচ্ছে এটা 22.2%। জি ভাইয়া। এগুলো আসবে না, just এর জন্য হ্যাঁ, জানো। এমসিকিউ গুলো পড়ে নিব না, এখানে ওই যে কি পিএইচ টিএইচ আছে এগুলো বুঝাই দেন, আর ম্যাথ আছে মেবি বিওডি ও ডিওর। আচ্ছা, খরপানি কি বোঝো?
আচ্ছা ভাই, আরেকটা কথা, অ্যামাগা বক্র এটা কি পড়া দরকার আছে? অবশ্যই পড়া দরকার আছে, তোমার তো এটা টপিক আছে আছে না আমার বক্র? না, এটা তো নাই মেবি। নাই? না, আমি তো জানি আছে। একটা আছে হচ্ছে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, তারপরে হুম। হচ্ছে কি যে বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণের শর্ত, হুম। তারপর এগুলাই তো আছে। পড়ো ভ্যান পড়ো। ডার ওয়ালস হ্যাঁ, সমীকরণ বাকি নাই। বাকিগুলা বলে ফেলো। ম্যানুয়াল সমীকরণ লাগবে না, বাকিগুলো পড়ো। আর কি আছে? বাকি আছে বাস্তব গ্যাস সহ অ্যামাগার পরীক্ষা, আমি তো বই থেকে পড়তেছি ভাইয়া, এই টপিক গুলো আছে। শর্ট সিলেবাসে নাই। শর্ট সিলেবাসে নাই? হ্যাঁ, তারপর আমি পড়ে যাব, কারণ আমার পড়া আছে, জাস্ট একবার না দেখলে পরে পারবো না। ও, তাহলে তো কিন্তু আছে আমি মানে এটা বাদ দিছি। যদি শর্ট সিলেবাসে বাস্তব যদি না গ্যাসের। থাকার পরেও যদি পড়ো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পড়তে হবে তো এটা আমাকে বক্র। এটা আচ্ছা। ওইখান থেকে আর ভ্যান ডের ওয়ালস সমীকরণটা তো পড়তে হবে। ভ্যানের সমীকরণ পড়তে হবে? হ্যাঁ, যদি যদিও তোমার ইয়েতে নাই, শর্ট সিলেবাসে নাই, তো না কিন্তু থাকলে পড়বো কেন? তুমি না বলতেছো যে পড়বা। শুধু অ্যামাগর পরীক্ষাটা পড়বো, আর কিছু না। এখন এইখানে দেখো, এখানে একদম স্পেসিফিক তোমার বলা আছে বাস্তব গ্যাসমের আদর্শ আচরণ কোন শর্ত। তো শর্ত হচ্ছে দুইটা, তো এই দুইটা পড়লেই এনাফ। হ্যাঁ, বাট যদি তুমি পড়তে চাও তাহলে ওই আমাকে বক্র তারপর হচ্ছে সমীকরণ পড়তে না পারো। না না, এগুলা পড়বো না, যে শর্ট সিলেবাস এগুলাই পড়বো। ওকে। আচ্ছা, এখন বলো, খরো পানি কি? পানি আবার হার্ড হয় কেমন? হার্ড ওয়াটার। ভাই এগুলা বাদ দেন, এক মার্কের কোশ্চেন বা এমসিকিউ এগুলো আমি পড়ে নিবো না, এগুলো পড়া হয় না একটু। আপনি জাস্ট আমাকে থিওরি টিউরি যেগুলো আছে ওগুলো বুঝাই দেন, আর ম্যাথের সূত্র আছে এখানে। থিওরি আমি কি পড়াবো বলো? সূত্র না আসলে, ওই যে ভাই এক minute, যে পিএইচ এর ব্যাপারটা বলে দেন। আচ্ছা, পিএইচ দেখো, এখানে পিএইচ কি লেখা আছে। এইটুকু পড়লেই হবে। হুম, পড়ো, দেখো কোনোটা বোঝো না এরকম আছে কিনা। ও না, এখানেও তো কিছু নাই। হুম, শেষ। ডিও বোঝো? আচ্ছা ভাই, আপনি আপনি বলে দেন এক কথায় যে ডিও এর গুরুত্ব, কারণ বই পড়লে মনে থাকে না, আপনি বললে মনে থাকবে। আচ্ছা দেখো, ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন। ডিও হচ্ছে ডিজলভ অক্সিজেন, তার মানে হচ্ছে পানির মধ্যে কতটুকু পরিমাণ অক্সিজেন দ্রবীভূত আছে, এটার পরিমাণটাকে ডিও দিয়ে বোঝানো হয়। ঠিক আছে? এবং ডিওর মানটা তোমার জি ভাই। মিলিগ্রাম পার লিটারে হিসাব করা হয় অথবা পিপিএম হিসাব করা হয়, এগুলো এমসিকিউতে আসবে। পিপিএম বা মিলিগ্রাম পার লিটার, এটা ডিও মেজার করা হয়। তো নরমালি এই যে যেগুলা বোল্ড করে লেখা আছে এগুলা একদম এমসিকিউর জন্য পড়বা। সারফেস ওয়াটারের ডিওর মান 5 মিলিগ্রাম পার লিটারের সীমানার বা এর উপরে থাকতে হয়। এখন একটা জিনিস বলো, পানিতে যদি ডিওর মান কম হয় তাহলে ওই পানিটা বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? অবিশুদ্ধ। অবিশুদ্ধ, কারণ হচ্ছে পানিতে অক্সিজেন কম, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এই তো এগুলা জানলেই হবে। না, ওই যে লাস্টে একটা আছে ডিওর গুরুত্ব বলতে, মানে ডিওর ফলে কি কি হয়। আচ্ছা, এগুলো তো নর্মাল জিনিস না, অক্সিজেন না থাকলে যা হয়। হ্যাঁ, অক্সিজেন না থাকলে যা হয় এগুলাই হয়। অক্সিজেন কি করে বলো তো, পানির মধ্যে অক্সিজেনের কি কাজ তুমি একটু বলো তো। গাছ হবে, তারপরে মাছ বেঁচে থাকে, এগুলাই তো। আচ্ছা, আর কি কাজ? আর কি কাজ? হ্যাঁ, পানির মধ্যে অক্সিজেন থাকলে পানির মধ্যে যে বিভিন্ন ধরনের পদার্থ থাকে, এই পদার্থগুলাকে হচ্ছে তোমার পচায় পানি। পানিতে যে জৈব অজৈব পদার্থ থাকে এইগুলা বায়ুর অক্সিজেন ব্যবহৃত হয়েই পচে। বুঝতে পারছো? আর জি যত ভাইয়া। পরিমাণে এই ডিও বা ডিজলভ অক্সিজেন ব্যবহার হবে তত পরিমাণে পানিতে অক্সিজেনের পরিমাণ কমবে। আর যদি এক পর্যায়ে কম হয়, কমতে কমতে কমে গেলে 5 ppm এর কম হলে তখন হচ্ছে ওইখানে জলজ প্রাণী কমে যায়
এবং সেইখানে ভারসাম্য নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, বিওডি ভাইয়া ওই যে আছে, হ্যাঁ বলো। এই যে পানির ডিও বিওডি নির্ণয়, এখানে যে বিক্রিয়া থেকে বিক্রিয়া করে দিছে এইটা একটু বলে দেন। কোনটা? এখানে নাই ভাই, আপনার স্লাইডে নাই। ভাই যে বিক্রিয়াগুলা, বিক্রিয়াগুলা? হ্যাঁ এই যে তারপরে এটা কি ব্যবহারিক না অধিক জেনে নাও লিখে যে আমার বইতে আছে। ফাইনাল ডিও নির্ণয় পদ্ধতির প্রথম ধাপ। হ্যাঁ, অধিক জেনে নাও যেগুলো আছে ওগুলো অধিক জানার জন্য পড়বা, ঠিক আছে? আর হ্যাঁ এখান এটা থেকে তো পড়বো কারণ টপিক যেহেতু আছে। তো এখানে কি কি যেন দিছে সমীকরণটা, এটা বুঝতেছি না। এই সমীকরণটার কথা বলতেছো? না, এখানে তো কি অন্যরকম। করো, স্ক্রিন শেয়ার করো তুমি, আমি দেখি। আমার স্ক্রিন শেয়ার করলে দেখবেন কিভাবে, আমি তো হ্যাঁ, বই দেখতেছি। তুমি ই করো, ক্যামেরা ধরো, দেখি কি দেয়া আছে। ও আচ্ছা, আমি ভাইয়া দেখা যাচ্ছে। জি। হুম। কারির এই যে মাধ্যমে। এটা, ভাই এই যে এটা। তুমি কি টাইট্রেশন বুঝছো? ট্রাইটেশন, ট্রাইটেশন বুঝছিলা? কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড হ্যাঁ চ্যাপ্টার। তখন তো বুঝছিলাম। আচ্ছা, ওই টাইট্রেশনের জিনিসগুলো এখানে আলোচনা করছে ভাই। আচ্ছা এটা লিখছে কি ওই যে 32 1000 ওয়াই ইন্টু এত। 32 হচ্ছে অক্সিজেনের ভর। অক্সিজেনের 1 মোল অক্সিজেন আছে এখানে, 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম। আর এটা মিলিগ্রামে নিছে, সো 32 ইন্টু 1000 গুণ করে দিছে এই। ওয়াই আর ওয়াই এর ভ্যালুটা তো এক্সাক্ট ভ্যালু না, এখানে ওয়াই এমএল বলতে বোঝাচ্ছে কি তুমি কতটুকু পরিমাণে সোডিয়াম থায়োসালফেট নিয়ে আসলে কাজ করছো। তুমি যদি ওয়াই যদি 200 এমএল নিয়ে কাজ করো, ওয়াই এর জায়গায় 200 হবে। আচ্ছা এটা দিয়ে কিছু আসবে না তো, মানে এটা আমি বুঝি নাই কি এটা সমীকরণের মধ্যে কি কি লিখছে। বিষয়টা হচ্ছে এই যে পানিতে তোমার যে কতটুকু পরিমাণে ডিও আছে, হ্যাঁ, সেটা মেজার করার একটা প্রক্রিয়া এখানে দিছে। এখানে দেখো বিজ্ঞানীটা একটা নাম আছে, আগে পিছিয়ে যাও। বিজ্ঞানীর নাম? হ্যাঁ, ওই যে দেখো, ওই যে কি সুন্দর করে বোল্ড করে লেখা আছে, কি লেখা আছে? উইঙ্কলার। এই উইঙ্কলার বেটা আয়োডোমেটিক পদ্ধতি ব্যবহার করে এই ডিও মেজার করছিল প্রথম। জি ভাইয়া। তো একটু দেখে নিও। আর বললাম তো এটা ঠিক হচ্ছে ওই আছে। যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারের টপিক। আচ্ছা আর এটা দিয়ে এখানে কিছু আসবে এটা আহ বললাম, আর সেকেন্ড ধাপটা? এইখান থেকে আসবে এইগুলো সবগুলো, ওই যে ইয়ের তোমার হচ্ছে ইয়েরই পরিমাণগত রসায়নেরই বিষয়গুলো এখানে আলোচনা করছে। আর এইটা থেকে প্রশ্ন আসবে বলতে কি বলি, সেটা হচ্ছে একবার একটা বোর্ড কোশ্চেন আসছিল বিওডি মেজার করা, বিওডি কিভাবে মেজার করা হয়। একটা বোর্ড কোশ্চেন, আর তুমি ওই বোর্ড কোশ্চেনের উত্তরটা একবার দেখবা হ্যাঁ নিজে। ভাইয়া দেখছিলাম টেস্ট পেপারে। হ্যাঁ, টেস্ট পেপারে দেখবা একবার। যদি না বুঝো আমাকে একটু বইলো, আমি হচ্ছে বুঝাই দিবনি। আর এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট তুমি যেহেতু পড়তে চাচ্ছ নিজের, আহ, একটু পড়ে নিও, ঠিক আছে? এরপর যদি না বুঝো আমাকে আচ্ছা জিজ্ঞেস করো। এখানে এগুলা সিওডি নির্ণয়। একই, বিওডি সিওডি একই জিনিস। নিয়ম নির্ণয় করা। বিওডি হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, আর সিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আচ্ছা এগুলো দরকার নাই, এগুলো পড়ে মাথা নষ্ট করার আপাতত দরকার নাই। ওই যে দেখো এখানে সুন্দর করে লেখা আছে তৃতীয় অধ্যায়ে ব্যবহারিক ক্লাসে Fe2+ আয়ন পরিমাণ নির্ণয়ের এই যে টাইট্রেশনের অনুরূপ এগুলা, ঠিক আছে?
আচ্ছা। এইটা পড়তে পারো কখন জানো, আমি তোমাকে একটু বলে দেই। তুমি যদি অ্যাডমিশনের সময় বুয়েটে যখন পরীক্ষা দিবা তখন এই টপিকটা পড়ে যাও। হ্যাঁ, ভার্সিটিতেও তোমার লাগবে না, বাট তুমি যদি বুয়েটে পরীক্ষা দিতে যাও তখন হচ্ছে এই টপিকটা একটু পড়বা, এই টপিকের ম্যাথ পড়বা, ঠিক আছে? এইচএসসি এর জন্য তুমি চোখ বন্ধ করে এটা বাদ দিতে পারো, জি ভাইয়া। ঠিক আছে? আর যখন অ্যাডমিশনের জন্য জি পড়বা ভাইয়া। তখন হচ্ছে এটা একটু পড়ে নিও, কেমন? আচ্ছা ভাইয়া। এই তো, ঠিক আছে। এখন বলো, এখান থেকে বিওডিসিও নিয়ে মানে নতুন মানে এগুলা ছাড়া অন্য কিছু জানা আছে কিনা? না ভাইয়া, আর তো কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে তাহলে আর বলো তো টপিকও নাই। বিওডি সিওডি কি জানো? একটা মানে ফুল ফর্ম ছিল তো, কি জানো, মনে নাই। ফুল ফর্ম পড়ি না দিয়ে, এগুলা। আচ্ছা ফুল ফর্ম দিয়ে তো কিছু হবে না, বাট জিনিসগুলো আসলে বুঝতে হবে। ডিও তো বুঝছো, কিন্তু বিওডি জিনিসটা কি এটা জি একটু ভাইয়া। বলো। এটা হচ্ছে বায়োলজিক্যাল পানিতে অক্সিজেন ডিমান্ড। অক্সিজেনের পরিমাণ। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তার মানে পানির মধ্যে আসলে অক্সিজেনের কতটুকু ডিমান্ড তৈরি হয়েছে এটা বিওডির মান থেকে জানা যায়। আর সিওডি এর মান থেকে জি জানা ভাইয়া। যাচ্ছে যে পানিতে অক্সিজেনের ডিমান্ড, মানে এই বিওডি এর মানটা জানা যায় হচ্ছে তোমার পানির মধ্যে কি থাকে, বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে না, এই জি জৈব ভাইয়া। পদার্থগুলা পচাইতে কি পরিমাণ, মানে পচানোর জন্য তো অক্সিজেন দরকার তাই না? তাহলে পানিতে যে অক্সিজেন জি আছে সেটা ব্যবহার করেই তো জৈব পদার্থগুলা পচাবে। পচানোর পরে পানির মধ্যে একটা অক্সিজেন ডিমান্ড তৈরি হবে না, ওইটাকে বলা হয় বিওডি। জি ভাইয়া। বিওডির মান থেকে এটা জানা যায়। আর সিওডি হচ্ছে তোমার হচ্ছে পানির মধ্যে যে জৈব প্লাস হচ্ছে অজৈব পদার্থগুলো আছে, এই দুই ধরনের পদার্থই পচানোর জন্য যে অক্সিজেনটা ব্যবহার হয় আর ব্যবহার হওয়ার ফলে যে পানির মধ্যে অক্সিজেনের ডিমান্ড তৈরি হয়, সেটা সিওডির মান থেকে জানা যায়। বোঝা গেছে? তো একটু কমন জি সেন্স ভাইয়া। খাটাই বলো তো, কোন জায়গায় বিওডির মান বেশি না সিওডির মান বেশি? বিউটির মান বেশি। সিওডির মান বেশি হয়। কারণ হচ্ছে কি, যে সিওডি তে জৈব এবং অজৈব সকল পদার্থ পচানোর জন্য অক্সিজেন ব্যবহার হয়, বেশি অক্সিজেন ব্যবহার হয়, ফলে ডিমান্ড অনেক বেশি তৈরি হয়। আর বিওডি এর শুধুমাত্র জৈব পদার্থ পচানোর জন্য অক্সিজেনের ডিমান্ড তৈরি হয়। বুঝতে পারছো? এইগুলা পরীক্ষায় আসবে, জি ভাইয়া। যেগুলা বলতেছো এগুলো আসবে না কখনো। এই যে আমি যেগুলো বলতেছি এগুলো আসবে, এমসিকিউ তে আসবে যে কোথাও কোনো পানিতে সিওডি এর মান বেশি না বিওডি এর মান নরমালি বেশি হয়। উত্তর হচ্ছে সিওডি এর মান বেশি হয়, ঠিক আছে? আর এইখান থেকে খ নাম্বারের জি ভাইয়া। প্রশ্নগুলো আসবে যে বিওডি বলতে কি বুঝো, সিওডি বলতে কি বুঝো। এই যে প্রশ্নগুলো খেয়াল করো, কোন পানির নমুনার বিওডি 5 মিলিগ্রাম/লিটার বলতে কি বুঝো, পানির সিওডি বলতে কি বুঝো, পানির টিডিএস কি, পানির বিওডি বলতে কি বুঝো, পানির ডিও বলতে কি বুঝো। এইগুলা পরীক্ষা আসবে, এই যে দেখো বোর্ড কোশ্চেনে কতবার করে আসছে। জি ভাইয়া, এগুলো আমি পড়ে নিবো না, এগুলো তো আর বুঝার কিছু নাই। না এগুলো একদমই বোঝার কিছু না, ঠিক আছে পড়ে নি। ঠিক আছে ভাই, এই চ্যাপ্টার থেকে আর কিছু না। আর ভাই আমি ওই যে একটা 10 মিনিট স্কুলে একটা ওই যে শেষ মুহূর্তের কোর্স করতেছি, তো ওইখানে ওরা কিছু কোশ্চেন টোশ্চেন সলভ করায় দেয়, তো ওখানেও কিছু প্রবলেম বের হইলে আমি আপনাকে পিক পাঠাই দিব না। কেন ওইখানে ওরা সলভ দেয় না? হ্যাঁ, ওরা তো সলভ দেয় অনেক সময়, আবার মানে আহ ওইটাতেও মানে প্র্যাকটিস শিট না কি যেন দেয় একটা, ওখানে হচ্ছে শুধু মানে এমসিকিউ গুলা থাকে এরকম।